তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। কি হলো, কি ভাবছো? দেশের কথা? হ্যাঁ, ওই আর কি। জানো, আমাদের বাড়িতে ঈদের দিনে কত মজা হয়। খাসি কোরবানি হয়, সুলেমান ভাই ভাবি সবাই সেখানে যায়। এবার তো গুল ভাবিও থাকবে। আমার বাড়িতেও হয়, তবে জাঁকজমক হয় না। তোমার কি যেতে ইচ্ছে করছিল? বললেই পারতে, দু একদিনের জন্য ঘুরে আসা যেত। আরে না, বললেই কি যাওয়া যায় না? তাছাড়া খরচের তো একটা ব্যাপার আছে। তার উপর ছেলেকে নিয়ে এতটা পথ যাওয়াও তো একটা ধকলের ব্যাপার। আচ্ছা, তোমার কি মনে হয় আব্বা আম্মা আমাদের কথা নিয়ে ভাবছে? তারা হয়তো নিজেদের নিয়েই ব্যস্ত, আমাদের কথা হয়তো চিন্তাই করছে না। তোমার আব্বা ভুলে যাবে, আমার আর তোমার কথা ভুলে যেতে পারেন, তার নাতির কথা ভুলবেন না কিছুতেই। সুলতান ভাই আসুক, ওর মুখ থেকে সব শুনবো এদের কি কি হলো। জানো, আমাদের গ্রামে তো সবাই সবার বাড়িতে যায়, হেরোর বাড়িতে দাওয়াত থেকেই থাকে, কিন্তু এখানে সেসব কিছুই নেই। আচ্ছা, আমরা যে একা একা পড়ে আছি, পাড়ার কেউ তো পারতো আমাদেরকে দাওয়াত দিতে, বলো? আমাদের এখানে কে চেনে বলো? আমরা তো এখানে দুদিনের মেহমান। ছেলের অপারেশনের পর তো তুমি চলে যাবে, তারপর আমি আর সুলতান ভাই অফিস থেকে ফিরবো সেই রাতে। আমাদের এখানে কিভাবে চেনা জানা হবে বলো? তুমি কাজে চলে গেলে আমার অনেক একা একা লাগে। একা একা একদম সময় কাটতে চায় না। কবে যে ছেলের অপারেশনটা হবে কে জানে। তাছাড়া গুলভাবি থাকলেও তো একটু সময় কাটত, কিন্তু ও তো আসতেই চায় না। এবার তো সুলতান ভাই দেশে গেলেন, দেখি না কি হয়। তাছাড়া নতুন বউকে ঘরে ফেলে বিদেশে কে বসে থাকতে চায় বলো? ব্যবস্থা একটা হবেই। থাক, তুমি এই দিনে মন খারাপ করো না, চলো ঘরে চলো। আরে এসো 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 কবিরাজ, বসো। তা কি বুঝলে হে কবিরাজ, বেগম আম্মার পরমায়ু আর কতক্ষণ? বলা যায় না। এই ধরনের রোগী অজ্ঞান অবস্থায় 4-5 বছরও থাকতে পারে। সে কি? তাহলে তো বড় চিন্তায় ফেললে কবিরাজ। জান বটে বড় আম্মা, কত ঝড় ঝঞ্ঝা গেল তবু ভেঙে পড়লেন না। কই মাছের জান বলতে পারো, নিবে না। সারাক্ষণ শুধু ধুকপুক ধুকপুক ধুকপুক। আচ্ছা কবিরাজ, এটা বন্ধ করার কোনো ওষুধ মানে বেগম আম্মাকে দিয়ে কারো কোনো কাজ তো হচ্ছে না। উনি শুধু শুধু কষ্ট পাচ্ছেন, সার কেন নেই।
তার চেয়ে উনি যদি শান্তিতে চলে যেতে পারতেন। কবিরাজের কাজ হচ্ছে রোগীর প্রাণ বাঁচানোর জন্য লড়াই করা। আপনি আমার কাছে যেটা চাইছেন তার জন্য কবিরাজ নয়, আপনার উচিত জল্লাদকে ডাকা। আর আপনি যদি আমাকে এই জন্যই ডেকে থাকেন তাহলে আমি এখন উঠি। আরে বসো বসো, তুমি তো খামোখা রেগে যাচ্ছ। আমার কপালে যতদিন ভোগ আছে বুহু। আপনাকে একটা কথা বলি, আমার অভিজ্ঞতা বলছে যে বড় আম্মাকে বেশি দিন ভুগতে হবে না। ব্যাস ব্যাস, তাহলেই হবে। আসলে সম্পত্তি নিয়ে কিছুটা ঝামেলা আছে, সব তো আর খুলে বলা যায় না। আর মায়ের ইন্তেকাল না হলে সম্পত্তি আমার হাতেও তো আসছে না, আর ওই মোহরের হদিসও তো পাওয়া গেল না। আপনার যদি আর কিছু বলার না থাকে আমি তাহলে উঠি, বাড়ি ভর্তি লোক ফেলে এসেছি, আমার একটু তাড়া আছে। আরে যাবে যাবে, তোমাকে ঈদের দাওয়াত দিয়েছিলাম। কই রে, কে আছিস? কবিরাজকে জর্দা সেমাই দিবি না? মল্লিকদের এখন পড়তি অবস্থা, তা বলে অতিথি সেবা করবো না? ঠিক আছে মল্লিক সাহেব, এগুলো পরে হবে, আমার এখন খুব তাড়া। তাহলে সরাসরি কাজের কথাই আসি। তোমার বন্ধু সোমনাথ, তার ছেলে সুবিমল জেল ভেঙে পালিয়েছে, খবরটা শুনেছি তো? হ্যাঁ, কানাঘুষে শুনছি। কেন, তোমাকে সোমনাথ বলতে কিছু বলেনি? না, বলবে নিশ্চয়ই, গ্রামের সবাই জানে। পুলিশ থেকে বলেছে ধরিয়ে দিতে পারলে পুরস্কার। এবার আসি মল্লিক সাহেব, ওদিকে বাড়ি ভর্তি লোক, কুটুমরা আসবে। আরে যাবে যাবে, আর তোমাকে তো আসল কথাটাই বলা হলো না। নতুন একটা আইন হয়েছে জানো তো, সারদা আইন। সারদা আইন? কই না তো, কোন ব্যাপারে আইন? ওই মেয়েদের বিয়ের ব্যাপারে। তোমার ঘরে তো আবার বিবাহযোগ্য মেয়ে আছে, তাই আইনটা জেনে রাখো, না হলে হাত করা পড়বে। তোমার শুভাকাঙ্ক্ষী, তাই বলে দিলাম। তোমার তো এখন আবার শোনার সময় নেই, আমার অবশ্য উঠতে হবে। পারলে সময় করে কাল পরশু এসো, গাল গল্প করা যাবে, আইন কানুন নিয়েও কথা বলা যাবে। কেমন? জি, আসি। এই কি হলো, চুপচাপ বসে আছো কেন? কিছু একটা বলো। কি বলবো, আপনি পাশে আছেন, এই তো ঠিক। আমার সাথে বসে থাকতে তোমার ভালো লাগছে না? ঘরে তো ব্যবসা করো, এখানে কত ঠান্ডা দেখেছ। কিন্তু মাথায় যে হিম পড়ছে, এ সময় মাথায় হিম পড়লে জ্বর এসে পড়বে। আসলে আসো, আর এরকম রাত কি বারবার আসে বলো? আপনিও না মাঝে মাঝে আপনার মাথায় যে কি ভূত চাপে। আচ্ছা, এভাবে রাত বিরেতে ঘরের বাইরে বসে থাকলে কেউ যদি দেখে ফেলে, তখন তো লজ্জায় মাথা কাটা যাবে। এত রাতে কি কেউ জেগে আছে যেদিকে আসবে? আর আসলে আসো, আমি আমার বউয়ের সাথে প্রেম করছি, তাতে কার কি আসে যায়? আপনি শহরে থেকে থেকে বুঝি এগুলোই শিখেছেন? শিখবো না? কত বড় শহর বলো তো, কত মানুষ, কত দোকানপাট, কত আলো। থাক থাক, আমাকে আর এত কথা শোনাতে হবে না। আমাদের এই এদোপচা গ্রামই ভালো। আচ্ছা, তোমার শহরে যেতে ইচ্ছে করে না? সত্যি কথা বলবো, করে, কিন্তু সেটা শহরের আলো মানুষ দেখার জন্য না, আপনি সেখানে থাকেন বলে।
আপনাকে ছাড়া আমার একটা মুহূর্ত ভালোভাবে কাটে না, খুব কষ্ট হয়। রোজ আমি দিন গুনি আপনি কবে ফিরে আসবেন। একদিন তো তুমি বলেছিলে চাকরি করতে, মনে নেই? সেটা তো বলেছিলাম আপনার অপমান হচ্ছে দেখে। আপনার কি মনে নেই বড় আপা বাড়িশুদ্ধ মানুষের সামনে কিভাবে আপনাকে অপমান করলো? আমার কি সেগুলো শুনতে ভালো লেগেছে? আমি তো আপনার বউ, আমার তো ওগুলো শুনে গায়ে লাগে। সেসব কথা বাদ দাও। তুমি ঢাকায় যাবে কিনা বলো। না থাক। কেন কেন যাবে না? আমি তো তোমাকে এর আগে অনেকবার বলেছি। আমি আপনার সঙ্গে থাকি না বলে বড় আপাও আমাকে অনেকগুলো কথা শুনিয়েছে। ওর তো মনে মনে খালি প্যাচ। বড় ভাবির কথাগুলোকে এত সহজভাবে তুমি নিও না। আচ্ছা, তুমি যাবে না কেন? আমি কি তোমাকে খেয়ে ফেলবো, নাকি হারিয়ে যাওয়ার ভয়? আর তাছাড়া ওখানে ফুলমি, অন্তরা, ওরা তো আছে। জানি, কিন্তু ভিটে বাড়ি ছেড়ে যাই কি করে? আম্মা আব্বারও তো বয়স হয়েছে, তার উপরে চাচির শরীরের কি অবস্থা। অত শুধু ভাবলে চলে না। আর তাছাড়া তুমি না থাকলেও দেখবে ওদের ঠিক চলে যাবে। তবু চলে গেলে নিজেকে কেমন স্বার্থপর মনে হবে। আর স্বামীকে সময় না দেওয়া, তার সাথে কথা না বলা। হ্যাঁ, তোমার সাথে কথা বলা বৃথা। আপনিও না বড্ড রাগী। আচ্ছা, এত রাগ করেন কেন বলেন তো? না করে কি করবো বলো? আমার কোন কথাটা তুমি শোনো। আচ্ছা, আম্মাকে কি বলবেন? যেটা সত্যি সেটাই বলবো। হ্যাঁ আল্লাহ, আপনি আম্মাকে বলবেন যে আপনি শহরে একা থাকতে পারছেন না, আর আমিও শহরে যেতে চাই। না না বাবা, এসব কথা আম্মাকে বলবেন না। ঠিক আছে, তাহলে অন্য সত্য কথাটা বলবো। অন্য সত্য কথাটা আবার কি? বলবো যে অন্তরের ছেলের সামনে অপারেশন। এই সময় অন্তরে একা একা সংসার সামলে উঠতে পারছে না। আর আমি আর ফুল তো সবসময় অফিসে থাকি। ও একা একা ছেলে সংসার সব সামলে উঠতে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে। এই সময় ওর একজনকে দরকার। হ্যাঁ, এটা বলতে পারেন। আর অন্তরাপার কাছেও তো একজনকে দরকার। ওখানে গেলে হাতে হাতে সব কাজ হয়ে যাবে। রান্না করা, বাসন মাজা, অন্তত এই কাজগুলো তো করে দিতে পারবো। তাহলে আমি আব্বাকে বলি। বলুন, তবে আমি কিন্তু বেশি দিন থাকবো না। অন্তরাপা যখন ফিরবে আমিও তার সঙ্গে ফিরে আসবো। অন্তরা তো আর ফিরবে না, ও তোর বরের কাছে থাকবে। তাহলে আমার গায়ে ফিরিয়ে দিয়ে যেতে হবে, নইলে আমি যাব না। এটা সত্যি কথা বলো তো, আমার সাথে থাকতে তোমার ভালো লাগে না? কেন লাগবে না? তেমনি আব্বা, আম্মা, চাচি সবার খেয়ালও তো রাখতে হয়। আমি তো এবারের বউ, তাই না? আমি যদি এভাবে চলে যাই তাহলে কি আপনার সম্মান থাকবে? আচ্ছা, অনেক রাত হয়েছে, চলো ঘরে চলো, ঘুম আসছে। আসো। আরো 3-4টা গ্রামে ডাকাতি হয়েছে। সিদ্ধি সাহেবের গলা কেটে দিছে মাঝখান দিয়ে। মোহন চাচা, ও মোহন চাচা, সুলতান, তুমি কই গেছিলা? আমি একটু ঘাটে গিয়েছিলাম। ওই আমার পরিচিত একজন ঢাকা যাচ্ছে তো, একটা অফিসে চিঠি পাঠালাম। কি হয়েছে, কি কোনো গ্যাঞ্জাম হয়েছে নাকি? শুনো নাই, গত রাতে সিদ্দিশার গদিতে টাকা ঢুকছিল, স্বদেশি টাকা। স্বদেশী?
সিদ্ধিশা মানে ওই যে সুদকর মহাজনটা তো? হ্যাঁ গো, ঢাকা থেকে আসছিল, দামা দামা টাকা নিয়ে গেছে। রাতের বেলা যেরকম শুয়ে ছিল, সকালবেলা ঠিক সেই রকমই শোয়া, তো কলা টাকাটা। আর যাওয়ার আগে ওদের একজন নাকি বলে গেছে, যত সুদ কয়ের খা আছে কাউরে জ্যান্ত রাখবে না। কালকে রাতে বোমার আওয়াজ শোনো নাই? বোমা? ওগুলো বোমার আওয়াজ ছিল? আমি তো ভেবেছি পটকা ফুটেছে, কোনো বিয়ে বাড়ির শোভাযাত্রা। Yes, sir. No, sir, no. স্যার, আমি সব ব্যবস্থা নিচ্ছি স্যার, সব ব্যবস্থা। স্যার, আমি থানার সব ফোর্স লাগিয়ে দিচ্ছি স্যার। স্যার, অবশ্যই আমি নিজে যাবো স্যার। স্যার। স্যার, আর একটু পানি দেবো স্যার? ওটা আমার মাথায় ঢালো। কি ধমকটাই না দিল এসপি সাহেব, কোনো কথাই শুনতে চান না। স্যার, ওই সিদ্ধি সাউ কেসটা স্যার? তাছাড়া আর কি, আমাকে অপদার্থ অকর্মণ্য বলতে একটুও বাধলো না। আমি কোনো প্রশংসার প্রাপ্যই না। যখন পুষ্পবতী বলল তখনও একই রকম ছাড় খেয়েছিলাম। মানুষ একটিবার বোঝে না যে আমি পুষ্পবতীকে কেন গুলো করতে বাধ্য হয়েছিলাম। স্যার, ওই এসপি স্যার কি বললো স্যার? বলেছে সিদ্ধেশাও নাকি আমার জন্য মারা হয়েছে, আমার অকর্মণ্যতার জন্য। আচ্ছা তুমি বলো, মানে এই কটা পুলিশ দিয়ে আমি এত বড় গ্রামটা কি করে সামলাই? আর সিদ্ধেশ্বর মতো সুৎকর সব গ্রামই আছে, আর স্বদেশীরা বেছে বেছে সিদ্ধেশাওকে গিয়ে মারবে সেটা আমি কি করে বুঝবো? স্যার, আরো দুটো কারণে কিন্তু ডাকাতি হয়ে গেছে, আমরা বুঝতেই পারিনি স্যার। বুঝলে কি করতাম? থানা থেকে 10 কিলোমিটার দূরে একটা ভাঙা জিপ নিয়ে ডাকাত ধরতে ছুটতাম। স্যার, যত দোষ হচ্ছে ওই কেষ্ট ব্যাটা, ওই ব্যাটা যদি সময় মতো আমাকে খবর না, মানে আমাকে না স্যার, মানে আপনাকে যদি খবরটা দিত স্যার, তাহলে স্যার সুবিমলকে আমরা ধরতে পারতাম, ওই ডাকাতিটা হতো না স্যার। ব্যাটাকে আসতে বলেছি, আসুক একবার, আজকে কেষ্ট লীলা বের করছি। আচ্ছা, সিদ্ধির বডিটা সদরে চালান করা হয়েছে? হ্যাঁ স্যার, সে তো সেই সকালবেলায় করে দিয়েছি। কিন্তু স্যার হয়েছে কি জানেন, ওর বাড়িতে তো কেউ নেই, ওর বডিটা ক্লেম করার জন্য কেউ আসেনি। আপনি বলুন স্যার, যে লোকের মরার পরে সম্পত্তি খাওয়ার একটা লোক নেই, সে কেন ভাবে এত টাকা 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 করে? হ্যাঁ, এই টাকা টাকা করে দিয়ে একটা মূল্য। হ্যাঁ, আসবো স্যার? এসো এসো। নমস্কার স্যার। তোমাকে অভ্যর্থনা জানানোর জন্যই তো আমরা সবাই অপেক্ষা করছি। কেন স্যার, আমি আবার কি করলাম? সেটা তোমাকে এখনো বুঝিয়ে দিতে হবে। বদ্যির ছেলে সেদিন বাড়ি এসেছিল, তুমি কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছিল বলে টের পাওনি। কি বলছেন স্যার? আমি মা তারার দিব্যি নিয়ে বলছি, সেদিন সুবিমল আসেইনি। বাজে কথা বলো না। আমরা পরে খবর পেয়েছি সুবিমল সেদিন এসেছিল। সেদিন যদি সুবিমলকে ধরতে পারতাম তাহলে আজ সিদ্ধি সাউ মার্ডার হতো না, আমাকে এরকম ধমক খেতে হতো না। স্যার, আমি আজ আসি স্যার, আমার একটু জরুরি কাজ আছে স্যার, কাল দেখা করবো স্যার। আসি স্যার, নমস্কার স্যার। ভালো। শোনো কেষ্ট, আমার মন বলছে সুবিমল বাড়িতে যাবে। সোমনাথ ওই দলের সমর্থক, কিন্তু আমরা কোনো প্রমাণ পাচ্ছি না। তুমি আজ থেকে ওই বাড়ির সামনে ঘাপটি মরে বসে থাকবে, এক চুলও নড়বে না। চারিদিকে পুলিশের রেড করার আগেই সোমনাথ বাড়িতে যাবে, ঠিক আছে? আর এবার যদি কোনো প্রকার ভুল হয় তাহলে আমি তোমাকে সুবিমলের জায়গায় স্বদেশী বানিয়ে ফাঁসিতে লটকে দেব। স্যার, আগে স্যার, নমস্কার স্যার। সংসারের প্রতি তোমার দায়িত্ববোধ আছে দেখে বেশ ভালো লাগলো। কি বলছেন আপনি? ছেলেদের মানুষ করলাম, মেয়ের বিয়ে দিলাম। আরে এসব তো সব পুরুষ মানুষই করে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু বাবর মিয়া মারা যাওয়ার পর তার সয় সম্পত্তি তো কিছুই সামলে রাখতে পারলেন। মাগনায় লোককে ওষুধ দিলে, কবিরাজ বলে মস্ত নাম হলো। আর এদিকে ট্যাকে পয়সা নেই,
আমি শারদা আইন সম্পর্কে কিছু জানতে চেয়েছিলাম। আরে সেই কথাই তো বলছি, এসব আইন টাইনের তো কিছুই খেয়াল রাখো না। আপনি এসব ব্যাপারে চৌকস মানুষ, তাই তো আপনার কাছে ছুটে আসে। শোনো, শারদা আইনে বলা হয়েছে 16 বছরের কম বয়সী কোনো মেয়েকে পাত্রস্থ করলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হবে। বলেন কি? মেয়েদের সময় মতো বিয়ে না দিলে তো সমস্যা হতে পারে। বালিকা অবস্থায় না হোক, তাই বলে করে পূর্ণ যুবতী করে কিশোরী অবস্থা হলে তা হয় একটা কথা ছিল, ঠিক হলো না। আমিও তো তাই বলি। যারা এ বিল পাশ করেছে তারা নাকি মস্ত বড় এলেন্দা। এখন ভাবো কি করবে। তোমার ঘরেও তো অবিবাহিত কন্যা। শুধু কন্যা নয়, নাতনিও আছে, বড় ছেলের মেয়ে। বাহ বাহ, তোমার দেখি দ্বিগুণ সমস্যা। তবে আর দেরি করো না, এই বেলাতেই দিয়ে দাও, না হলে আটকে যাবে। এই আইন কার্যকরী হতে আরো কিছুদিন সময় নেবে। তার মধ্যে তোমাদের গ্রামে যে যে ঘরে অবিবাহিত মেয়ে আছে তাদের বলে দাও বিয়ের ব্যবস্থা করুন। বড় চিন্তায় পড়ে গেলাম মল্লিক সাহেব। অন্যদের কার কি আর্থিক সঙ্গতি আছে বা সমস্যা আছে সেটা জানি না, তবে আমি বেশ ঝামেলায় পড়ে গেলাম। তাহলেও উপায় নেই, আইন বড় কড়া। পাত্র খোঁজ করো। আমার মেয়ে কমলাকে নিয়ে কোনো সমস্যা হবে না, যে করেই হোক একটা কিরানির পাত্র জুটে যাবে। কিন্তু সমস্যা হবে নাতনি লাইলিকে নিয়ে। কেন? পুলিশে চাকরি করা বাপের মেয়ে, তার উপরে ইংরেজদের মিশনারি স্কুলে পড়ছে। ওর জন্য তো অবস্থাপন্ন ঘরের শিক্ষিত দুলা চাই। হাতে সময়ও বড় কম। হাত গুটিয়ে বসে না থেকে উঠে পড়ে লাগো। সরকার ট্যাটরা পেটিয়ে আইন জারি করার আগেই কাজ সেরে ফেলতে হবে, না হলে হয়রানি করার লোকের অভাব হবে। জি জি জি, আজকে তাহলে আমি উঠি। শোনো কবরেজ, তুমি আমাকে শত্রুপক্ষ মনে করলেও আমি কিন্তু তোমার হিতাকাঙ্ক্ষী। এসো। এই গুল, জি চাচি। শুনে যা, বস। এতদিনে তোর কষ্টের ভার লাঘব হলো নাকি বলিস রে গুল? ওমা, তুই যেন জানিসই না তোর স্বামী যে তোর শাশুড়ির কাছে তোকে নিয়ে যাওয়ার জন্য আর্জি করেছে। হ্যাঁ, উনি বলেছিলেন বটে বলবেন। আম্মা কি রাজি হয়েছেন? না রাজি হয়ে উপায় আছে? এমনিতেই তো স্বামীদের কাছ থেকে বউদেরকে আলাদা রেখে শাশুড়িরা অধিকার আদায় করে। তোর ক্ষেত্রে সেরকম কোনো সুবিধা হবে বলে মনে হচ্ছে না। আমি তো কোনোদিন আমার কথার অবাধ্য হইনি। আরে ধুর বোকা, তোর কথা কে বলেছে? আমি বলছি তোর শাশুড়ির কথা। রোজগেরে ছেলে তার বউকে নিয়ে যেতে চাইছে, যদি রাজি না হয় তখন যদি ছেলে রেগে যায়। তবে আপাতত কয়েক মাসের জন্য রাজি হয়েছে। এবারে ছেড়ে আমার যেতে একদম ইচ্ছে করছে না। আপনি বড্ড বেশি বকছেন বদ্যি মশাই। আগে থানায় চলুন, তারপরে দেখবো আপনি কত কথা বলতে পারেন। এই কি আপনারা শুধু শুধু ওনাকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? উনি কি অপরাধ করেছে? পুলিশের কাছে বাধা দিও না। কি করবে? বড় জোর মারতে মারতে মেরে ফেলবে। ওইসব বিদেশিদের পোশাক কুকুরের কাছে একটু একটু করে কামড় খেয়ে মরার চেয়ে একেবারে মরে যাওয়াই ভালো। চলুন, নিয়ে চলো। চলুন। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের
তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি জীবনের পথ সোজা নয় আশা নিয়ে নিত্য বাঁচি